গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 31 নম্বর ক্লাস, এবং 31 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা শুরু করেছিলাম মেডিভেল হিস্ট্রি এর ইনভেনশন অফ আরব অ্যান্ড তুর্ক, অর্থাৎ ভারতে আরব এবং তুর্ক আক্রমণ, তো সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে ভারতে আরব আক্রমণ, তাছাড়া আমরা ভারতের তুর্ক আক্রমণও শুরু করেছিলাম। বলেছিলাম যে তুর্ক আক্রমণের তিনজন শাসক আসবে, একজন হলো সবুক্তগিন, সেটা সম্বন্ধে অলরেডি ডিটেলসে পড়াটা হয়ে গেছে। মাহমুদ গাজনি, সেটাও কিন্তু অলরেডি আমরা পড়ে নিয়েছি। এবং লাস্ট আমরা এর আগের দিনের ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে মাহমুদ গাজনির যে মৃত্যু হয়েছিল 1030 খ্রিস্টাব্দে, এইটা নিয়ে আমরা শেষ করেছিলাম। তারপর বলেছিলাম যে এই যে গজনি, মাহমুদ গজনি, যে গজনি বংশ, গজনি বংশের অন্তিম শাসক ছিল কে? অন্তিম শাসক ছিল মালিক খুসরাব শাহ। এনাকে হত্যা করেছিল কে? এনাকে হত্যা করেছিল মোহাম্মদ ঘোরি 1192 খ্রিস্টাব্দে। এবং ঘোরি এনাকে হত্যা করে নতুন একটা বংশের প্রতিষ্ঠা করছে, তার নাম হলো কি? ঘোরি বংশ। তো এই যে ঘোরি বংশের প্রতিষ্ঠা হচ্ছে, এদের এলাকাটা কোথায় ছিল? তো নেক্সট হেডিং করো ঘোরি বংশ। ঘোরি বংশ, ঘোরি বংশ অর্থাৎ ঘোর প্রদেশ। ঘোর প্রদেশের লোকেশন কোথায় ছিল? ঘোর প্রদেশ। এরা ঘোর প্রদেশে থেকে ভারতে এসেছিল। তো ঘোর প্রদেশের লোকেশন কোথায় ছিল? লোকেশন ছিল গজনি এবং হেরাতের মধ্যবর্তী এরিয়া। লোকেশন কোথায় ছিল? গজনি এবং হেরাতের মধ্যবর্তী অঞ্চল। মধ্যবর্তী অঞ্চল ছিল ঘোর প্রদেশ। তো এই ঘোরি বংশের আহ 1155 সালে 1155 সালে ঘোরি বংশের এই ঘোর প্রদেশের একজন শাসক ছিলেন। তার নাম কি? তার নাম হলো আলাউদ্দিন হুসেন। নাম কি? নাম হলো আলাউদ্দিন আলাউদ্দিন হুসেন। এই আলাউদ্দিন হুসেন কি করেছিল? আলাউদ্দিন হুসেন পুরো গজনি ক্ষেত্রে আগুন লাগিয়ে দিয়েছিল। আলাউদ্দিন হোসেন কি করেছিল? পুরো পুরো গজনি ক্ষেত্রে আগুন লাগিয়ে দিয়েছিল। গজনি ক্ষেত্রে আগুন লাগিয়ে দেয়। পুরো গজনি ক্ষেত্রে কি করেছিল? আগুন লাগিয়ে দিয়েছিল। এবং আগুন লাগিয়ে দেওয়ার জন্য এনার একটা উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি দেওয়া হয়েছিল? উপাধি দেওয়া হয়েছিল সৌজ। এনার উপাধি দেওয়া হয়েছিল কি? উপাধি দেওয়া হয়েছিল সৌজ। সৌজ। সৌজের অর্থ কি? সৌজের অর্থ হলো বিশ্বকে জ্বালানো অলা। বিশ্বকে আগুন দিয়ে জ্বালানো অলা। তাহলে সৌজ কার উপাধি? এক্সামে কোশ্চেন দেবে, মনে রাখবে আলাউদ্দিন হুসেনের উপাধি। এবার এই আলাউদ্দিন হুসেনের পরে পরবর্তী শাসক আসছে কে? পরবর্তী শাসক আসছে 1163 সালে গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন সাম। পরবর্তী শাসক আসছে কে? গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন সাম। গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন সাম পরবর্তী শাসক। ইনি গজনিতে নিজের স্বতন্ত্র শাসন কিন্তু শুরু করেছিলেন, এই গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন সাম। এবং এরপর এই গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন সামের পরে পরবর্তী শাসক কে আসছে? পরবর্তী শাসক আসছে এই গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন সামের ছোট ভাই। এর ছোট ভাইকে, ছোট ভাই হলো শিয়াবুদ্দিন মোহাম্মদ বিন সাম। শিয়াবুদ্দিন শিয়াবুদ্দিন মোহাম্মদ
শিহাবুদ্দিন মোহাম্মদ বিন সাম। এবং এই শিহাবুদ্দিন মোহাম্মদ বিন সামি হলেন কে? ইনি হলেন মোহাম্মদ ঘুরি। ইনি হলেন মোহাম্মদ ঘুরি। তাহলে পরবর্তী শাসক কে আসছে? মোহাম্মদ ঘুরি। তো হেডিং করো নেক্সট পেজে মোহাম্মদ ঘুরি। হেডিং করো মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির টাইম পিরিয়ড কি ছিল? এনার সময়কাল ছিল 1178 থেকে 1178 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1178 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এর টাইম পিরিয়ড ছিল। এই মোহাম্মদ ঘুরি কি করছে? মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করছে। তো কোশ্চেন দেয় এই মোহাম্মদ ঘুরি ভারতের প্রথম কোন অংশে আক্রমণ করে? তো ইনি প্রথম ভারত আক্রমণ করেন। এই মোহাম্মদ ঘুরি ইনি প্রথম ভারতে আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? এই 1175 খ্রিস্টাব্দে ইনি আক্রমণ করেছিলেন। 1175 খ্রিস্টাব্দে। কোথায় তিনি আক্রমণ করেছিলেন? তিনি আক্রমণ করেছিলেন মুলতান। কোথায় আক্রমণ করেন? মুলতানে আক্রমণ করেন। মুলতান প্রদেশে তিনি আক্রমণ করেছিলেন। এবং এই মুলতানে তখন কাদের শাসন ছিল? তখন ছিল কারমাথি মুসলিমদের শাসন ছিল। এখানে কাদের শাসন ছিল? কারমাথি মুসলিমদের শাসন ছিল। কারমাথি মুসলিমদের শাসন চলছিল। এরপর মোহাম্মদ ঘুরি আক্রমণ করছে কত খ্রিস্টাব্দে এসে? এরপর আক্রমণ করছে 1178 খ্রিস্টাব্দে। 1178 খ্রিস্টাব্দে। এবং 1178 খ্রিস্টাব্দে যুদ্ধ হচ্ছে দুজনের সাথে। এবং যুদ্ধের নাম কি? আবুর যুদ্ধ। যুদ্ধের নাম হলো আবুর যুদ্ধ। আবুর যুদ্ধ। আচ্ছা, আবুর যুদ্ধের ব্যাপারে নেক্সট পেজে এখানে হেডিং করি, তাহলে ওখানে ডিটেলসে বোঝানো আছে। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো আরআরবি, এনটিপিসি, প্রিলি অ্যান্ড মেন্স এর পাশাপাশি আদার্স অন্যান্য এক্সামের জন্য হিস্ট্রির ফাউন্ডেশন ব্যাচ। এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে আমরা শুরু করব। এর পাশাপাশি বাকি যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ রেকর্ডেড কোনো ক্লাসকে বা এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবেন না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, ক্লাসের লিঙ্কগুলো সেখান থেকে পেয়ে যাবে। এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কী করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে, শুধুমাত্র এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। এর পাশাপাশি আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। তো হেডিং করো এখানে আবুর যুদ্ধ। আবুর যুদ্ধ কবে হয়েছিল? আবুর যুদ্ধ হয়েছিল 1178 খ্রিস্টাব্দে। 1178 সালে আবুর যুদ্ধ হয়েছিল। এবং এই আবুর যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়? একদিকে তো অবভিয়াসলি মোহাম্মদ ঘুরি হবে,
মোহাম্মদ ঘুরি এবং মোহাম্মদ ঘুরির অপোনেন্টে ছিল কে? অপোনেন্টে ছিল মূলরাজ দ্বিতীয়ের ছেলে, মূলরাজ সেকেন্ড, মূলরাজ দ্বিতীয়ের ছেলে ভীম টু। মূলরাজ দ্বিতীয়র ছেলের নাম কি? ছেলের নাম হলো ভীম ভীম দ্বিতীয়। ভীম টু এর সাথে যুদ্ধ হয়। এবার এই যুদ্ধ যখন হয়েছে, আবুর যুদ্ধ 1178 সালে মোহাম্মদ ঘুরির সঙ্গে মূলরাজের ছেলে ভীম টু এর, তখন এই ভীম টু কিন্তু অল্প বয়স্ক ছিল, অনেক ছোট ছিল। সেই কারণে এই ভীম টু এর পরিবর্তে যুদ্ধে অংশগ্রহণ করে কে? যুদ্ধে অংশগ্রহণ করে এই মূলরাজ দ্বিতীয়। তো সবার প্রথমে মোহাম্মদ ঘুরির সাথে কিন্তু আবুতে দুবার যুদ্ধ হবে। তো প্রথমবার যখন যুদ্ধ হয়েছিল তখন ভীম টু সিংহাসনে বসে গিয়েছিল, কিন্তু অল্প বয়স্ক হওয়ার জন্য তার বাবা পার্টিসিপেট করে সেই যুদ্ধে, এবং এই যুদ্ধ হয় কার কার মধ্যে? মূলরাজ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। এবং এই যুদ্ধে, প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি কি হয়? মোহাম্মদ ঘুরি হেরে যায়, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। মোহাম্মদ ঘুরি পরাজিত হয়, মূলরাজ দ্বিতীয় জয়ী হয়। মূলরাজ দ্বিতীয় জয়ী হয়। এর কিছুদিন পর, মোহাম্মদ ঘুরি পরাজিত হওয়ার কিছুদিন পর আবারও এই আবুর যুদ্ধে সে যুদ্ধ করতে আসে। এবং তখন শাসক কে ছিল? তখন শাসক ছিল ভীম টু। এবং এই ভীম টুর মধ্যে পরবর্তী যুদ্ধ হচ্ছে ভীম টু এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। ভীম টু এবং মোহাম্মদ ঘুরি, এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে, জয়ী হন, এবং ভীম টু পরাজিত হন, ভীম টু হেরে যান, ভীম টু হেরে যায়। এবং এই যুদ্ধে ভীম টু এর সাথে ভীম টু এর মা, ভীম টু এর মা নাম কি? নায়িকা দেবী। নায়িকা দেবীও কিন্তু মোহাম্মদ ঘুরির এগেনস্টে যুদ্ধ করেছিল। নায়িকা দেবী নাম কি? নায়িকা দেবী। নায়িকা দেবীও কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি এই আবুর যুদ্ধে এই এলাকাটাকে সে দখল করে নেয়, এবং ধীরে ধীরে মোহাম্মদ ঘুরি এরকম ছোট ছোট আলাদা আলাদা ক্ষেত্র জয়লাভ করতে করতে সে আরো ভারতের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আচ্ছা, এখানে একটা ম্যাপ আঁকি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, ঘোর প্রদেশ কোথায় ছিল? ঘড়ি এসেছিল ঘোর প্রদেশ থেকে। এখানে ছিল কি? ঘোর প্রদেশ। এই ঘোর প্রদেশ থেকে কে আসছে? ঘোর প্রদেশ থেকে আসছে মোহাম্মদ ঘুরি। প্রথমে সে অ্যাটাক করে কোথায়? মুলতান এরিয়াতে অ্যাটাক করে। মুলতান এরিয়াতে অ্যাটাক করার পর তারপরে সিন্ধ প্রদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। 1179 সালে 1179 সালে কাশ্মীর এবং সিন্ধ সে জিতে নেয়। কাশ্মীর ও সিন্ধ প্রদেশ, কাশ্মীর ও সিন্ধ কাশ্মীর ও সিন্ধ প্রদেশ জয়লাভ করে 1179 খ্রিস্টাব্দে। এর ঠিক 2 বছর পর 1181 সালে মোহাম্মদ ঘুরি শিয়ালকোট এরিয়াটাও সে কিন্তু জয়লাভ করে নেয়, শিয়ালকোট এরিয়া। এরপর 1189 সালে ইনি পাঞ্জাবের ভাটিন্ডা কোন জায়গাটায়? ভাটিন্ডা এরকম পজিশনে, পাঞ্জাবের এরকম পজিশনে, এটা কি?
ভাটিন্ডা, পাঞ্জাবের ভাটিন্ডা, পাঞ্জাবের ভাটিন্ডাও তিনি জয়লাভ করে এবং ধীরে ধীরে সে জয়লাভ করছে, এদিক থেকে অ্যাটাক করে জয়লাভ করছে এবং ধীরে ধীরে ভারতের মধ্যে সে এগিয়ে আসছে মোহাম্মদ ঘোরি। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যখন সে পাঞ্জাবের ভাটিন্ডা জয়লাভ করে নিয়েছে তখন এরকম পজিশনে রাজস্থানের আজমির আর ঠিক এরকম পজিশনে আছে কি দিল্লি, আজমির আর দিল্লি। তো এই আজমির এবং দিল্লি, এই যে টোটাল এরিয়াটা, এই এরিয়ার তখন শাসক কে ছিল? আজমির এবং দিল্লির তখন শাসক ছিল অনন্তপাল তোমার। নাম কি ছিল? অনন্তপাল তোমার শাসক ছিল। এই অনন্তপাল তোমারের কিন্তু কোনো ছেলে ছিল না, এবং ছেলে না থাকায় তাহলে পরবর্তী উত্তরাধিকারী কে হবে? তো উত্তরাধিকারীর জন্য ঠিক করলো যে এনার যিনি নাতি আছে, নাতি বা একে বলা হয় কি, নাতিকেই বলা হয় দৌহিত্র। তো এনার নাতি অর্থাৎ দৌহিত্রকে ইনি এই দিল্লি এবং আজমেরের শাসক পদে নিযুক্ত করেন, এবং এনার নাতি বা দৌহিত্র, তার নাম কি ছিল? তার নাম ছিল পৃথ্বীরাজ চৌহান। নাম কি ছিল? পৃথ্বীরাজ চৌহান তৃতীয়। তো এই পৃথ্বীরাজ চৌহান তৃতীয়কে করে দেওয়া হয় কি দিল্লির শাসক। এনাকে দিল্লির শাসক হিসাবে ঘোষণা করা হয়, দিল্লির শাসক বানিয়ে দেওয়া হয়, এনাকে দিল্লির শাসক বানানো হয়। তাহলে এই এরিয়াটা হয়ে গেল কার? এখন শাসককে পৃথ্বীরাজ চৌহান। এবার এরপর আবার একটা ভারতের ম্যাপ আঁকছি, দেখো মোহাম্মদ ঘোরি কিভাবে অ্যাটাক করছে, আর এদিকে এই যে পৃথ্বীরাজ চৌহান, এই পৃথ্বীরাজ চৌহানের যখন শাসন চলছে আর ওদিক দিয়ে মোহাম্মদ ঘোরি ভারতে অ্যাটাক করছে, এবং পৃথ্বীরাজ চৌহানের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেই এরিয়ার শাসকরাও পৃথ্বীরাজ চৌহানের এগেনস্টে চলে যাচ্ছে, তার বিরুদ্ধে চলে যাচ্ছে। কেন বিরুদ্ধে যাচ্ছে সেটা গল্প সহকারে শোনো, এবং এখান থেকে কোশ্চেন আসে, তাহলে গল্প সহকারে যদি শুনে তাহলে দেখবে অনেকদিন মনে থাকবে। তো এখানে আরেকবার আমি এখানে ভারতের লামসাম ম্যাপটা আঁকার চেষ্টা করছি। 1 মিনিট, এখান থেকে দেখো যা লামসাম বোঝা যাচ্ছে এখানে। তো পৃথ্বীরাজ চৌহানের এরিয়া কোথায় বললাম? এই এরিয়াটা, এটা হলো পৃথ্বীরাজ চৌহানের এরিয়া। 1 মিনিট, এটা হলো পৃথ্বীরাজের রাজ্য। পৃথ্বীরাজের এরিয়া, পৃথ্বীরাজের রাজ্য। তো পৃথ্বীরাজ চৌহানের আগে দেখো এখানে ভাটিন্ডা, এই জায়গাটা কি, এখানটায় ছিল পাঞ্জাবের ভাটিন্ডা পর্যন্ত কি মোহাম্মদ ঘোরি কিন্তু চলে এসছে। এটা কি? এটা হলো ভাটিন্ডা।
ভাটিন্ডা, ভাটিন্ডা পর্যন্ত মোহাম্মদ ঘুরি চলে এসছে। এখানে গুজরাটের এখানে একজন শাসক ছিল, তার নাম কি? গুজরাটের ভীম টু, চালুক্য শাসক। গুজরাটের চালুক্য শাসক, গুজরাটের চালুক্য শাসক নাম কি? ভীম টু, চালুক্য শাসক ভীম টু। এই এরিয়াটা কি মালবার ক্ষেত্র ছিল। মালবাতে কোন বংশ ছিল তখন? মালবাতে ছিল চান্দেল বংশ। তো মালবার চান্দেল শাসক, এটা হলো মালবা, এখানে লিখে দিই মালবার চান্দেল শাসক। চান্দেল শাসকের নাম কি ছিল? নাম ছিল পরমর্দি দেব। পরমর্দি দেব। আর এখানে এরকম পজিশনটায় কনৌজ, এখানে ছিল কি? কনৌজ। আচ্ছা, এখানেই লিখছি কনৌজ। কনৌজের শাসক কে ছিল? কনৌজের শাসকের নাম ছিল জয়চাঁদ গাড়ওয়াল। কনৌজের শাসক কে ছিল? জয়চাঁদ গাড়ওয়াল। আর এখানে একটা জাতি ছিল এরকম এই ভাটিন্ডার পাশে, তার নাম ছিল কি? ভান্ডারাক জাতি, ভান্ডারাক ট্রাইব বা ভান্ডারাক জাতি। তো এরা প্রত্যেকেই এই পৃথ্বীরাজের আশেপাশে আছে এবং পৃথ্বীরাজের এগেনেস্টে চলে গেছে। কেন এগেনেস্টে চলে গেছে দেখো, এখানে এরকম পজিশনে ছিল আবু, এই পাঞ্জাবের এরকম এরিয়াতে, যেখানে আমি গোল করে মার্কিং করছি, এই জায়গাটার নাম কি ছিল? এখানে জায়গাটার নাম ছিল আবুর যুদ্ধে এক্ষুনি পড়ে আসলাম, তো এই জায়গাটা ছিল কি? আবু। এই আবুর একজন রাজকুমারী ছিল, আবুর রাজকুমারী নাম কি ছিল? আবুর রাজকুমারীর নাম ছিল ইচ্ছানি। আবুর রাজকুমারীর নাম কি ছিল? ইচ্ছানি। এই ইচ্ছানির সাথে চালুক্য শাসক ভীম টু এর বিয়ে হওয়ার কথা ছিল। চালুক্য শাসক ভীম টু, ভালোভাবে গল্প শুনবে তাহলে দেখবে জিনিসটা অনেকদিন মনে থাকবে। তো ভীম টু এর সাথে বিয়ে হওয়ার সব সেটিং ফেটিং হয়ে গেছে, এনগেজমেন্টও হয়ে গেছে। এবার বিয়ের দিন যখন ভীম টু তার বারাত নিয়ে, ভীম টু যাচ্ছে এখান থেকে বারাত নিয়ে, গুজরাট থেকে বারাত নিয়ে আবুতে যাচ্ছে। কাকে বিয়ে করতে? ইচ্ছানিকে বিয়ে করতে। ইচ্ছানিকে যখন বিয়ে করতে গেছে, ইচ্ছানিকে বিয়ে করতে গিয়ে সেখানে গিয়ে দেখে যে ইচ্ছানি পালিয়ে চলে গেছে। কার সাথে? ইচ্ছানির লাভারের সাথে সে পালিয়ে চলে গেছে। কার সাথে পালিয়েছে? এই পৃথ্বীরাজ চৌহানের সাথে ইচ্ছানি পালিয়ে চলে গেছে। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে ভীম টু এই পৃথ্বীরাজ চৌহানের প্রতি ক্রুদ্ধ হয়ে যাচ্ছে। পৃথ্বীরাজ চৌহানের প্রতি ভীম টু এর মনে একটা ক্ষোভ জাগছে এবং ভীম টু পৃথ্বীরাজ চৌহানের এগেনেস্টে চলে যাচ্ছে। এরপর 1182 সালে পরমর্দি দেব, এই চান্দেল শাসক যে পরমর্দি দেব মালবার শাসক ছিল, এই পরমর্দি দেবের সাথে একটা যুদ্ধ হচ্ছে। এখানে কি যুদ্ধ? মাহোবার যুদ্ধ। মাহোবার যুদ্ধ হয়।
কার কার মধ্যে মাহোবার যুদ্ধ হচ্ছে? মাহোবার যুদ্ধ হচ্ছে পৃথ্বীরাজ ও পরমর্দি দেবের মধ্যে। পৃথ্বীরাজ ও পরমর্দি দেবের মধ্যে। এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হয়ে যাচ্ছে, জয়লাভ করছে, এবং পরমর্দি দেব হেরে যাচ্ছে। এর ফলে পরমর্দি দেবও পৃথ্বীরাজের কিন্তু শত্রু হয়ে যাচ্ছে। এরপর বললাম কি কনৌজ। কনৌজ কেন হচ্ছে শত্রু হচ্ছে? কনৌজ শত্রু হওয়ার কারণ হলো এই পৃথ্বীরাজ চৌহানের যে দাদু ছিল অনন্ত, বললাম অনন্তপাল তোমার, এই কারণেই সে কিন্তু ক্রুদ্ধ হচ্ছে। কেন সে ক্রুদ্ধ হচ্ছে? কারণ হলো এই জয়চাঁদ গাড়োয়াল ছিল পৃথ্বীরাজের মাসির ছেলে, এবং এনাদের মামার বাড়ির দাদু ওই অনন্তপাল তোমার শুধুমাত্র পুরো সাম্রাজ্য দিল্লি এবং আজমিরের টোটাল যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের শাসক কাকে বানিয়েছিল? শুধুমাত্র পৃথ্বীরাজ চৌহানকে বানিয়েছিল, এই জয়চাঁদ গাড়োয়ালকে কিছুই দেয়নি। সেই কারণে জয়চাঁদ গাড়োয়াল রাগে রাগে পৃথ্বীরাজ চৌহানের কিন্তু শত্রু হয়ে যাচ্ছে। তো এইভাবে পৃথ্বীরাজ কি করছে, তার আশেপাশে তার ভারতে থাকা যে সমস্ত শাসকগুলো ভারতীয় শাসক ছিল তাদেরও শত্রু হচ্ছে, আর অপোনেন্টে এই দিক দিয়ে ভাটিন্ডা পর্যন্ত চলে এসছে মোহাম্মদ ঘোরি। আচ্ছা, এখানে জয়চাঁদ গাড়োয়াল নিয়ে আরও একটুখানি ডিটেলসে বলার আছে। তো জয়চাঁদ গাড়োয়ালের মেয়ে আছে। এই জয়চাঁদ গাড়োয়ালের মেয়ের নাম কি? মেয়ের নাম হলো সহইতা। মেয়ের নাম কি? মেয়ের নাম হলো সহগীতা। সহগীতা। এই সহগীতার সাথে কিভাবে কার বিয়ে হচ্ছে সেটা এখানে একটুখানি ডিসকাস করার আছে। তো দেখো, এখানে আগেকার রাজাদের যে মেয়ে থাকতো মানে রাজকুমারী, তাদের কি হতো? স্বয়ংবর হতো। তো স্বয়ংবর কিভাবে হতো? স্বয়ংবর হতো সেই রাজা তার আশেপাশের সমস্ত এরিয়ার যে সমস্ত রাজকুমাররা আছে, যে সমস্ত রাজারা আছে, তাদেরকে নিমন্ত্রণ পাঠাতো এই স্বয়ংবরে এসে জয়েন করার জন্য। এবং সেই স্বয়ংবরে মাঝখানে বসে থাকতো যে রাজা তার মেয়েকে বিয়ে দিচ্ছে, এই সিংহাসনে এখানে বসবে কে? এখানে বসবে রাজা। তো রাজা ছিল জয়চাঁদ গাড়োয়াল। জয়চাঁদ গাড়োয়াল। এবং জয়চাঁদ গাড়োয়ালের মেয়ে কোথায় বসবে? এর পাশে একটা সিংহাসন থাকবে জয়চাঁদের পাশে, এখানে বসে থাকবে কে? সহগীতা, মেয়ে সহগীতা। এবার যে সমস্ত রাজাদের নিমন্ত্রণ করেছিল এই জয়চাঁদ গাড়োয়াল, তারা এই পাশ দিয়ে, তোমরা হয়তো মুভিতে বা আগে পুরানো কোনো কাহানিতে দেখে থাকবে, এরকম ভাবে পাশ দিয়ে স্বয়ংবরে রাজারা বা রাজকুমাররা পাশাপাশি এইভাবে বসে থাকবে। এইভাবে এদিক দিয়ে বসলো, এদিক দিয়েও বসলো, উভয় সাইড দিয়ে বসে থাকে। এবার কি হয়? এই স্বয়ংবরে এই যে মেয়েটার বিয়ে হবে, তার হাতে বরমালা দেওয়া হবে। সে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে এই প্রত্যেক রাজকুমারের সামনে সে যাবে এবং যার পছন্দ হবে তার গলায় মালা পরিয়ে দেবে এবং তার সাথে বিয়ে হয়ে যাবে। এই হলো স্বয়ংবরের নিয়ম। তো এই স্বয়ংবর যখন সে করলো, জয়চাঁদ যখন আয়োজন করলো স্বয়ংবরের, তখন স্বয়ংবরের সমস্ত রাজকুমার সমস্ত আশেপাশে রাজাদের নিমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তার ওই মাসির ছেলে পৃথ্বীরাজ চৌহান, যে বর্তমানে তখন দিল্লির এবং আজমের টোটাল এরিয়াটার শাসক ছিল, তাকে নিমন্ত্রণ জানায়নি। কেন জানায়নি? কারণ সে তার প্রতি রাগ আছে। কি রাগ আছে? কারণ তার মামার বাড়ির দাদু তাকে কোনো এরিয়া দেয়নি, মানে জয়চাঁদ গাড়োয়ালকে কোনো এরিয়া দেয়নি। সেই কারণে পৃথ্বীরাজ চৌহানের প্রতি তার রাগ ছিল। তাই সে কি করলো? সমস্ত আশেপাশে সমস্ত রাজাদের সে স্বয়ংবরে নিমন্ত্রণ জানিয়েছে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে নিমন্ত্রণ না জানিয়ে পৃথ্বীরাজ চৌহানের একটা মূর্তি তৈরি করেছে। মূর্তি তৈরি করে একদম স্বয়ংবরের যে সদর দরজার সামনে সেই পৃথ্বীরাজ চৌহানের পুতুলকে দাঁড় করিয়ে রেখেছে। এটা কি? পৃথ্বীরাজ চৌহানের পুতুল। পৃথ্বীরাজ চৌহানের
পৃথ্বীরাজ চৌহানের পুতুল, পৃথ্বীরাজ চৌহানের পুতুলকে দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা, এর একটুখানি আগে পৃথ্বীরাজ চৌহানের বিবাহের কথা বললাম, যে ইচ্ছানির সাথে সে বিয়ে করে নিয়েছে। এই ইচ্ছানির সাথে কিন্তু ওয়ান সাইডেড লাভ ছিল, মানে ইচ্ছানি পৃথ্বীরাজ চৌহানকে ভালোবাসতো, কিন্তু এদিকে পৃথ্বীরাজ চৌহানের পক্ষ থেকে অতটা ছিল না। কিন্তু এখানে দেখো, এখানে সহায়িতাও পৃথ্বীরাজ চৌহানকে ভালোবাসে এবং পৃথ্বীরাজ চৌহানও কিন্তু সহায়িতাকে ভালোবাসে। তো যেহেতু এই ভালোবাসা চলতে থাকে, তো সেই কারণে জয়চাঁদ গাড়ওয়াল ইচ্ছা করে কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে আমন্ত্রণ না জানিয়ে, যে পৃথ্বীরাজ চৌহানের সাথে আমি অন্য রাজার সাথে বিয়ে দেবো, কিন্তু পৃথ্বীরাজ চৌহানের সাথে বিয়ে দেবো না, তো জয়চাঁদ ইচ্ছা করে সেই কারণে কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে এই স্বয়ংবরে নিমন্ত্রণ জানায়নি। এবার কি হচ্ছে, এবার স্বয়ংবরে সহায়িতা যখন সমস্ত রাজা বা রাজকুমাররা এখানে জড়ো হয়েছে, তখন সহায়িতা বরমালা নিয়ে যাচ্ছে প্রথম রাজকুমারের সামনে। প্রথম রাজকুমারের সামনে গেল, প্রথম রাজকুমার ভাবলো যে তাকে বিয়ে করবে, বিয়ে করলো না, আরও এগিয়ে আসলো, এগিয়ে এসে আবার পরের রাজকুমারের সামনে দাঁড়ালো, এবার সেও উঠে দাঁড়ালো, ভাবলো যে তার সাথে বিয়ে করবে, তো তার সাথেও বিয়ে হলো না। এইভাবে এইভাবে এগোতে 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 সে এই সহায়িতা দরজার কাছে এসে বরমালাটা পরিয়ে দিল কার গলায়, এই পুতুলের গলায় পরিয়ে দিল। এবং পুতুলটা কার ছিল, পুতুলটা ছিল পৃথ্বীরাজ চৌহানের। এবং পৃথ্বীরাজ চৌহান যখন জানতে পারলো যে তার পুতুলের গলায় বরমালা পরিয়ে দিয়েছে সহায়িতা, পৃথ্বীরাজ চৌহান এসে সহায়িতাকে তুলে নিয়ে আসলো এবং সহায়িতার সাথে পৃথ্বীরাজ চৌহানের কিন্তু বিয়ে হয়ে গেল। এবং এই মতো সময়, এই টাইমেই ওই দিক দিয়ে বলেছিলাম যে অ্যাটাক করতে করতে চলে আসছিল কে, ভাটিন্ডা পর্যন্ত চলে এসেছিল মোহাম্মদ ঘোরি, মোহাম্মদ মোহাম্মদ ঘোরি। তো এই ঘোরি যখন সহায়িতার সাথে বিয়ে করলো, সেই টাইম পিরিয়ডে মোহাম্মদ ঘোরি আস্তে আস্তে এগিয়ে আস্তে আস্তে চলে আসলো কোথায়, তরাইনের মাঠে চলে আসলো। এবং তরাইনের মাঠে চলে আসছে কবে, 1191 খ্রিস্টাব্দে, 1191 সালে। এবং 1191 সালে এখানে তরাইনের মাঠে যখন মোহাম্মদ ঘোরি এসে উপস্থিত হচ্ছে, তখন তরাইনের যুদ্ধ হচ্ছে, তরাইনের যুদ্ধ। এবং তরাইনের যুদ্ধ কাদের কাদের মধ্যে হচ্ছে, আচ্ছা তরাইনের এটা হবে প্রথম যুদ্ধ, তরাইনের তিনটে যুদ্ধ হবে, তার মধ্যে এটা হলো তরাইনের প্রথম যুদ্ধ। তাই এক্সামে কোশ্চেন দেয় যে তরাইনের প্রথম যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল, বা কোশ্চেন দেয় তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। বহুবার এক্সামে কোশ্চেন দিয়ে গেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে। তো তরাইনের প্রথম যুদ্ধ তখন সবেমাত্র বিয়ে করে উঠেছে। তো কার কার মধ্যে হচ্ছে, হচ্ছে এদিকে পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান, আর এদিকে হচ্ছে মোহাম্মদ ঘোরির মধ্যে। পৃথ্বীরাজ চৌহানের সৈন্যবাহিনী এবং পৃথ্বীরাজ চৌহান কিন্তু খুব শক্তিশালী রাজা ছিলেন। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির যুদ্ধে মোহাম্মদ ঘোরি পরাজিত হচ্ছে, মোহাম্মদ ঘোরি হেরে যায় এই যুদ্ধে, মোহাম্মদ ঘোরি পরাজিত হয়। এবং পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে জয়ী হন, এই যুদ্ধে জয়ী হন কে, পৃথ্বীরাজ চৌহান। এবং জয়ী হওয়ার পর মোহাম্মদ ঘোরিকে হারিয়ে দিয়ে পৃথ্বীরাজ চৌহান তার যে সেনাপতি আছে তাদেরকে বলছেন যে 1 বছরের মধ্যে অন্তত, যতক্ষণ আমি ঘর থেকে না বার হব, কারণ সবেমাত্র বিয়ে করে এনেছে কাকে, সহায়িতাকে, তো যতক্ষণ আমার আমি নিজের ইচ্ছায় বাইরে না বেরোবো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। তো তার আদেশ মতো কেউ তাকে ডিস্টার্ব করতো না। তো এইভাবে ধীরে ধীরে ঠিক এর 1 বছর পর মোহাম্মদ ঘোরি তার রিভেঞ্জ নেওয়ার জন্য ঠিক 1192 সালে, মানে ঠিক এর পরের বছর আবার তরাইনের মাঠে এসে সে হাজির হয়। এবং হয় কি, এর ফলে আবার যুদ্ধের লঙ্কার হয় এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে হচ্ছে, তো পৃথ্বীরাজ চৌহান তো বারণ করে রেখেছিল যে কেউ যেন তাকে ডিস্টার্ব না করে।
তো পৃথ্বীরাজ চৌহানের এবং বলেও রেখেছিল যে যদি কেউ তাকে ডাকে বা ডিস্টার্ব করে তো আগে বেরিয়ে তার গলা কাটবে, মুন্ডু কাটবে। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধের জন্য মোহাম্মদ ঘোরি যখন তরাইনের মাঠে সে চলে আসে, তখন পৃথ্বীরাজ চৌহানের যে সেনাপতি ছিল, পৃথ্বীরাজ চৌহানের সেনাপতি সাহস করে পৃথ্বীরাজ চৌহানের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, নক করছে। নক করার ফলে পৃথ্বীরাজ চৌহান রেগে ক্রুদ্ধ হয়ে বাইরে বেরিয়ে বলছে যে কেন আমাকে ডিস্টার্ব করা হলো, কেন আমি তো আদেশ দিয়েছিলাম যে কেউ যেন আমাকে না করে, ডিস্টার্ব না করে। তো তখন সেনাপতি হাত জড়ো করে বলছে যে ক্ষমা প্রার্থী রাজা, যে মোহাম্মদ ঘোরি আবার চলে এসছে কোথায়, তরাইনের দ্বিতীয় যুদ্ধে, তরাইনের মাঠে। তো তখন পৃথ্বীরাজ চৌহান বলছে সে আগের বার তাকে হারিয়ে পাঠালাম, আবার তার সাহস হয় কি করে যে আমার সাথে যুদ্ধ করা। তো এই বলে পৃথ্বীরাজ চৌহান বলছে যে চল আগে আগে মোহাম্মদ ঘোরিকে হারিয়ে আসবো, তারপরে তোকে আমি দেখছি, কারণ সে তাকে ডেকেছিল। তো পৃথ্বীরাজ চৌহান পৌঁছে যাচ্ছে তরাইনের মাঠে এবং হচ্ছে কি তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি করছে মোহাম্মদ ঘোরি, চালাকি করছে। মোহাম্মদ ঘোরি চালাকি করছে। আগেকার তোমরা যদি কোনো মুভি দেখে থাকো বা রামায়ণ বা মহাভারত দেখে থাকো, সেখানে দেখবে যে আগেকার যে সমস্ত যুদ্ধ পৌরাণিক টাইমে বা অনেক বছর আগে, এই 1192 বা বলো আছে তোমরা 1500, 1600, 1700 খ্রিস্টাব্দে এই সমস্ত যুদ্ধগুলো হয়েছিল। তো সেই টাইমে কি হতো, সেই টাইমে কিন্তু শুধুমাত্র সূর্যের আলোতে যুদ্ধ হতো, মানে সূর্য যখন উঠবে তখন যুদ্ধ শুরু হবে এবং সূর্য অস্ত যাওয়ায় যুদ্ধ স্টপ হয়ে যাবে, রাতে কেউ যুদ্ধ করতো না। তো সেই মতো কন্ডিশনে পৃথ্বীরাজ চৌহানের যারা সৈন্যরা ছিল, এই পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা সূর্য ওঠার আগে ভোরবেলা তারা বাথরুম করতে গিয়েছে। আগেকার লোক মাঠে ঝাড়ির পিছনে, গাছের পিছনে বাথরুম, পায়খানা ইত্যাদি করতো। তো তেমন তার সৈন্যরা সেখানে সূর্য ওঠার আগে তাদের শৌচ কাজ, মানে শৌচালয়ের কাজ করতে তারা সেখানে গিয়েছিল। এবং সেই টাইমেই মোহাম্মদ ঘোরি অ্যাটাক করে, কার ওপর অ্যাটাক করে, এই পৃথ্বীরাজ চৌহানের সৈন্যর ওপর। এর ফলে পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা রেডি না থাকায় পৃথ্বীরাজের সৈন্যরা কি হয়, পরাজিত হয়। ফলে পৃথ্বীরাজ চৌহান কিন্তু হেরে যায় এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘোরি চালাকি করে কিন্তু জয়ী হন। এবং জয়ী হওয়ার পর মোহাম্মদ ঘোরি কি করছে, এই পৃথ্বীরাজ চৌহানকে বন্দি বানাচ্ছে। পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করে পৃথ্বীরাজ চৌহানকে কোথায় নিয়ে যাচ্ছে, গজনির দিকে, গজনিতে নিয়ে যাচ্ছে। তো গজনিতে নিয়ে যাওয়ার সময় পৃথ্বীরাজ চৌহানকে অন্ধ করে দিচ্ছে, অন্ধ করে দেয়। তাহলে কেমন নৃশংস ছিল মোহাম্মদ ঘোরি সেটা ভেবে দেখো। মোহাম্মদ ঘোরি এক তো চালাকি করে মানে যুদ্ধের নিয়ম উল্লঙ্ঘন করে সে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করছে এবং পৃথ্বীরাজ চৌহানকে অন্ধ করে তাকে বন্দি করে গজনিতে নিয়ে যাচ্ছে। এবার পৃথ্বীরাজ চৌহানের একটা কিন্তু ট্যালেন্ট ছিল বা তার শিক্ষা ছিল বলতে পারো। কি শিক্ষা ছিল, শব্দভেদী বাণ চালানো। শব্দভেদী বাণ কিন্তু চালাতে পারত কে, এই পৃথ্বীরাজ চৌহান। এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে পৃথ্বীরাজ চৌহানের আরেকজন সহযোগী নিয়ে তাকেও আটক করে নিয়ে যাচ্ছে। তার নাম কি, তার নাম হলো চন্দ্রবরধাই এবং পৃথ্বীরাজ চৌহান দুজনকে একসাথে আটক করে নিয়ে যাচ্ছে। এই মতো পরিস্থিতিতে যখন গজনিতে তাকে আটক করে রেখে দিয়েছে, তখন পৃথ্বীরাজ চৌহানেরও আছে রক্ত ফুটছে যে কখন মোহাম্মদ ঘোরিকে হাতের নাগালে পাবে, তা মোহাম্মদ ঘোরিকে মেরে দেবে। তো এই মতো পরিস্থিতিতে এই চন্দ্রবরধাই বললো যে আপনি তো শব্দভেদী বাণ চালাতে জানেন। পৃথ্বীরাজ চৌহান বললো হ্যাঁ আমি জানি। তো বললো ঠিক আছে, আমি ডিরেকশন দিচ্ছি, আপনি বাণ চালান। তো ডিরেকশনের জন্য চন্দ্রবরধাই একটা কবিতা বলছে। কি কবিতা বলছে? কবিতা বলছে যে 4 বাঁশ। কবিতা বলছে এই কারণে, তখন মোহাম্মদ ঘোরি যে পজিশনে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসনের পজিশনের ডিরেকশন দিচ্ছেন কবিতার মাধ্যমে। কি বলছেন, যে 4 বাঁশ 24 গজ, আঙ্গুল অষ্ট প্রমাণ, তার ওপর সুলতান হ্যাঁ
মত চুকে চৌহান। কি বললো? 4 বাস 24 গজ, আঙুল অষ্ট প্রমাণ, তার উপর সুলতান হ্যায়, মত চুকে চৌহান। এটা শুনে পৃথ্বীরাজ চৌহান শব্দভেদী বাণ ছুড়ল একদম মোহাম্মদ ঘোরির দিকে। মোহাম্মদ ঘোরি মারা গেল সেই বাণে। এরপর পৃথ্বীরাজ চৌহান এবং চন্দরবর্ধায় এরা তাদের পিছনে থাকা তরোয়াল নিয়ে একে অপরকে মেরে তারাও কিন্তু মারা গেল। তো পৃথ্বীরাজ চৌহানও মারা গেল, ওদিকে মোহাম্মদ ঘোরিও মারা গেল। কিন্তু মোহাম্মদ ঘোরি ভারতে যখন তিনি অ্যাটাক করেছিলেন, সেখানে দুটো বিষ বপন করে এসেছিলেন। বিষ বা বিষ বলতে পারো, তো আমি বিষ বললাম এই কারণে। কেন বিষ বললাম পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পারবে। তো যাই হোক, বিষ বপন করে গিয়েছিল। কি বপন করে গিয়েছিল? দুজন দাসকে প্রশাসক হিসাবে নিযুক্ত করে গিয়েছিল। তো মোহাম্মদ ঘোরি কি করছে? মোহাম্মদ ঘোরি ভারতে, লিখে রাখো, মোহাম্মদ ঘোরি ভারতে তার নিজের দুটি গুলাম বা দাসকে প্রশাসক হিসাবে নিযুক্ত করে আসে। প্রশাসক হিসাবে, কারণ অনেক এরিয়া জয়লাভ করে নিয়েছে, এবার যদি সেখানকার শাসন করার জন্য, কারণ সব জায়গায় এক ব্যক্তি প্রেজেন্ট থাকা না, মানে এক ব্যক্তির প্রেজেন্ট থাকা সম্ভব না। আগেকার দিনে তো সিসিটিভি ছিল না যে আছে চারিদিকে সিসিটিভি লাগিয়ে দিয়ে এক জায়গায় বসে শাসন চালাবো। তো সেই কারণে দুজন গুলাম বা দাসকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেন। তো সেই দুজন গুলাম বা দুজন দাস কে? দুজন গুলাম বা দুজন দাস, একজন হলেন কুতুবউদ্দিন আইবক এবং আরেকজন হলেন বখতিয়ার খিলজি। কুতুবউদ্দিন আইবক, আরেকজন হলেন কি? বখতিয়ার খিলজি। কুতুবউদ্দিন আইবককে দায়িত্ব দিয়েছেন কোন এরিয়ার প্রশাসক হিসাবে? লাহোর এবং দিল্লির প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছেন কুতুবউদ্দিন আইবককে। আর বখতিয়ার খিলজিকে আমাদের বাংলা বিহারের সাইডে, বাংলা এবং বিহারের প্রশাসক হিসাবে এনাকে দায়িত্ব দিয়েছিলেন। এবং বখতিয়ার খিলজি যখন প্রশাসক ছিলেন, ইনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল কে? ধ্বংস করে এই বখতিয়ার খিলজি ধ্বংস করে। এরপর পরবর্তীতে ওইদিকে মোহাম্মদ ঘোরিও মারা গেছে, পৃথ্বীরাজ চৌহান মারা গেছে। এই নিউজ যখন কুতুবউদ্দিন আইবক শুনতে পেল, কুতুবউদ্দিন আইবক ঘোরির দাসফাস ছেড়ে দিয়ে গুলাম বংশ ভাড় মে যাক, এবার আমি হব এখানকার শাসক। তো কুতুবউদ্দিন আইবক শাসক হয়ে গেল দিল্লির, এবং নতুন একটা বংশের সে উদ্ভব ঘটালো, যার নাম হলো কি? দাস বংশ, বা একেই বলা হয় কি? গুলাম বংশ, বা একেই বলা হয় মামলুক বংশ, বা একেই বলা হয় স্লেভ ডাইনেস্টি। তো এবার আমরা নেক্সট ক্লাসে শুরু করব যে দিল্লি সালতানেটে 5টা বংশ আসবে। তার মধ্যে প্রথম বংশ ইস্টাবলিশ করে দিল কে? প্রথম দাস বংশ ইস্টাবলিশ করে দিল এই কুতুবউদ্দিন আইবক। তো এটা নিয়ে আমরা এবার নেক্সট ক্লাস শুরু করব। তো নেক্সট ক্লাসে শুরু হবে দিল্লি সালতানেট পিরিয়ড শেষ হওয়ার পর তারপর হবে কি? মুঘল এম্পায়ার। এবং মুঘল এম্পায়ার কমপ্লিট হওয়ার পর হবে বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের।
এবং বিজয়নগর সাম্রাজ্যের পাশাপাশি বাহমনি সাম্রাজ্য এবং মারাঠা সাম্রাজ্য, এইগুলো কমপ্লিট হয়ে গেলে টোটাল মেডিভেল হিস্ট্রি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে পরবর্তী ক্লাসে সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।